এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। যেমন মামা তেমন তার ভাগ্নে, দুটোই ঘাড়তারা বাদর। এদিকে পরিস্থিতির বেগতিক দেখে হাফসা বেগম আচমকা কৃতিকার উদ্দেশ্যে বলল, মা জানি না বলাটা ঠিক হবে নাকি না, তুমি ওকে ওর মামুর বাড়িতে গিয়ে রেখে আসতে পারবে? সম্ভব হলে আমি যেতাম, কিন্তু কৃতিকা শুরুতে এই প্রস্তাবে বেশ চমকে গেলেও পরক্ষণই ভাবলো এটাই সুযোগ। ওই খারুসটার সাথে ফোনে তো কথা বলতে পারছে না, এবার না হয় ইয়াসের বাহানায় সামনাসামনি গিয়ে কথা বলে আসবে। যদিও সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু এই সুযোগ মোটেও হাতছাড়া করা যাবে না। এই ভাবনায় কৃতিকা সহজেই হাফসার কথায় রাজি হলো। তবে সে হাফসার সাথে কথা বলে এটুকু বুঝলো যে তারা আধেরের অসুস্থতার ব্যাপারে হয়তো কিছুই জানে না। কৃতিকার কাছে এই ব্যাপারটা অদ্ভুত লাগে। পরিবার থাকার পরও আধের আলাদা থাকে। যদিও আধির বলেছে তার একা থাকতেই ভালো লাগে, কিন্তু তবু যেন কেমন ধোঁয়াশা ছড়িয়ে আছে এই ব্যাপারটাই। কৃতিকা এসব ভাবনা চিন্তা রেখে ইয়াশকে নিয়ে বেরিয়ে পড়ে। রাতের বেলা রিক্সা বা অন্য কিছুতে যাওয়াটা নিরাপদ হবে না দুজনের জন্য। এই ভাবনায় হাফসা তাদের জন্য চৌধুরী বাড়ির নিজস্ব গাড়ির ব্যবস্থা করে দেয়। অতঃপর ড্রাইভার নিয়ে তাদের দুজনকে আধিরের ফ্ল্যাট অব্দি নিয়ে যায়। এরই মাঝে কৃতিকা তার কাকিমাকে ফোন করে জানিয়ে দেয় তার বাড়িতে ফিরতে কিছুটা দেরি হবে, তাই সে যেন দুশ্চিন্তা না করে। ঠিক সন্ধ্যা রাতে এসে তারা দুজন নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছায়, কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা গাড়ি প্রথমে বাধা হয়ে দাঁড়ায়। তাদের দুজনের পরিচয় জানতে চাইলে ইয়াশ আচমকা বলে ওঠে, আধির মামুকে গিয়ে বলুন আমরা এসেছি। মধ্যবয়স্ক গার্ড কিছুটা কপাল কুঁচকে বলে, কিন্তু আপনারা অধীর স্যারের কি হন তা তো বলেন। কৃতিকা এবার কিছু বলতে নেবে তার আগে আবার ইয়াশ আবারও বলে ওঠে, আমি মামুর ভাগ্নে এবং ভাতিজা দুটোই হই। ইয়াশের কথায় গার্ড আশ্বস্ত হয় এবং সে সোজা আধিরকে ফোন করে বলে, স্যার দুজনে এসেছে আপনার সাথে দেখা করতে। গার্ডের কথার প্রত্যুত্তরে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। কারা এসেছে? গার্ড কৃতিকা আর ইয়াশকে অদ্ভুত নজরে এক পলক দেখে নিয়ে বলল, আপনার ভাগনা ভাতিজি। ভাগ্নে অব্দি ঠিক ছিল, কিন্তু ভাতিজিটাকে? কৃতিকা নিজেকে একবার দেখে নিয়ে কেসে উঠল। অন্যদিকে আধিরও কপাল কুচকে ভাবতে লাগলো গার্ড এসব কি বলছে। পরক্ষণে কি যেন ভেবে নিয়ে বিরক্তির ভঙ্গিতে মনে মনে আওড়ায়, ঈশানীকে ভাতিজি বানিয়ে দিয়েছে, ডাফার একটা। কিন্তু মুখে সে বলল, ঠিক আছে, ভেতরে আসতে দাও। এদিকে ভেতরে যাবার পারমিশন পেয়ে ইয়াশ বেশ খুশি হলেও কৃতিকা আড়ালে মুখ ভেঙচি আওড়ায়, যত সব ঢং। গার্ডের ফোন ধরতে 2 সেকেন্ড লাগে না, আর এদিকে আমি যে ফোন করতে করতে পাগল হয়ে যাচ্ছি, তবু উনি ফোন ধরেন না। কলিং বেল বেজে উঠতে আধের তৎক্ষণাৎ দরজা খুলে বেরিয়ে এলো। পরনে ট্রাউজার আর কালো রঙের হুডি, হাতে একটা রুমাল। চোখ মুখ লাল হয়ে রয়েছে বারংবার হাঁচি দিতে দিতে। ফর্সা নাকটাও কেমন লালচে হয়ে উঠেছে। চুলগুলো বেশ এলোমেলো। নিজের সম্মুখে ইয়াশকে দেখে আধের বিস্তৃত হাসলো। নিজে অসুস্থ বিধায় হুট করেই আর তাকে বরাবরের মতোই কুলে তুলে নেওয়া হলো না, বরং সে ইয়াশের উদ্দেশ্যে বলল, বাডি, তুমি যে এখানে আসবে তা আমায় আগে বলনি কেন? আর কেমন আছো তুমি? ইয়েস মামু, আমি অনেক ভালো আছি। কিন্তু তুমি কি অসুস্থ? তোমায় এমন দেখা যাচ্ছে কেন? আধের জোরপূর্বক হাসার চেষ্টা করে বাসার ভেতরের দিকে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে আওড়ায়, ওই একটু বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গিয়েছে। বাই দ্য ওয়ে, তোমার মাম্মাম কোথায়? মাম্মাম তো আসেনি। আধের এক প্রকার চমকে পেছন ফিরে তাকায়। ইয়াশকে সন্দিহান দৃষ্টিতে চেয়ে দেখে বলে, ঈশানী আসেনি? তাহলে তুমি কার সাথে এসেছো? আধের কথা শেষ হতে না হতেই দরজার পাশ হতে আচমকা কৃতিকা বেরিয়ে আসে। আধেরকে এক প্রকার চমকে দিয়ে বলে উঠে, আমার সাথে। আধের কৃতিকার হাস্যমুখ মুখশ্রীর দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে ইয়াশও বিস্মৃত হেসে বলে, ওই তো মিস তেতকা, সরি মিস রসগোল্লার সাথে। ইয়াশের কথায় আধের নিরুত্তর থেকে কৃতিকার উদ্দেশ্যে বলল, আপনি এখানে? কৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে বিস্তৃত হেসে টানা স্বরে বলল, আসসালামু আলাইকুম।
আপনি ভালো আছেন স্যার? কৃতিকার অতিরঞ্জিত ভাবভঙ্গিতে আধির দাঁতে দাঁত চেপে চুপচাপ রইল। এদিকে নিছুতে আধিরের হাঁটুর সমান ইয়াশ বলে উঠল, তুমি কি আমার মিসকে ভুলে গিয়েছো মামু? উনি কিন্তু অনেক ভালো। কৃতিকা এক পলক ইয়াশকে দেখে নিয়ে পরক্ষণে আধিরের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, আমাকে কি আর এত সহজে ভোলা যায়? ঘাটতারাদের ঘাট না মোটকে আমি তো ক্ষান্ত হই না প্রিয়। কৃতিকা সম্পূর্ণ কথাটায় দাঁতে দাঁত পিষে হেসে হেসে আওড়ায়। যথারীতি ইয়াশ তাতে কিছু না বুঝলেও আধির ঠিকই কোনো মতে বুঝে যায়। সে চোয়াল শক্ত করে কিছু বলবে তার পূর্বেই কৃতিকা ইয়াশকে ঠেলে ভেতরে প্রবেশ করে এবং আধিরকে জোরপূর্বক সরিয়ে দিয়ে সোজা দরজা লাগিয়ে দেয়। অতঃপর ইয়াশের উদ্দেশ্যে তড়িঘড়ি করে বলল, ইয়াশ, তুমি জানো তোমার মামুর ঘরে বড় একটা টিভি আছে, ওখানে অনেক সুন্দর কার্টুন হয়। কৃতিকার এহেন কথায় ইয়াশের কপাল কুঁচকে যায়। সে স্বাভাবিক স্বরেই বলে, হ্যাঁ, তা তো জানি আমি, কিন্তু আপনি কি করে জানলেন মিস? আপনি মামুর বাড়িতে এর আগেও এসেছিলেন? কৃতিকা ইয়াশের কথায় কেসে ওঠে। মনে মনে বিরক্তি ও হতাশার সাথে আওড়ায়, আজকালকার বাচ্চাগুলো আন্ডা থেকে বের হওয়ার আগেই পেকে যায়। অথচ সে সম্পূর্ণ স্বাভাবিক থেকে মুখে বলল, না, আমি তা বলছি না, টিভি তো সবার বাড়িতেই থাকে। তো তুমি কি একটু কার্টুন দেখো, তোমার মামুর সাথে আমার একটু কথা আছে। বড়দের কথাই তো ছোটদের থাকতে হয় না, তাই না? কৃতিকার কথা ইয়াশ বেশ বুঝদারের মতো মেনে নিয়ে ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলো। তবে কি যেন ভেবে পুনরায় পেছন ফিরে তাকিয়ে বলল, কিন্তু আমার মামুর সাথে আপনার কি কথা আছে মিস? আমি তো আপনার সব কথা শুনে সব পড়া ঠিক মতো পড়ি। কৃতিকা আবারও হতাশ হলো। তবু সে স্বাভাবিক স্বরে বলল, না না, তুমি তো আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমাকে নিয়ে কিছু বলার নেই। আমি যেমন তোমার মিস হই তেমনই তোমার মামু তো আমার স্যার হয়। তাহলে কি আমাদের দুজনের প্রয়োজনীয় কথা থাকতে পারে না? ও হ্যাঁ, মনে পড়েছে, নানু বলেছিল আপনি তো মামুর অফিসে কাজ করেন। আচ্ছা, আমি তাহলে কার্টুন দেখতে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি চলে আসবেন। ইয়াশ এই বলে চলে যেতে কৃতিকা ভারী শ্বাস ফেলে। পাশে ঘুরে আধিরের দিকে ফিরতে দেখে সে বেশ গাম্ভীর্যের সাথে বুকে হাত গুজে দাঁড়িয়ে রয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ কৃতিকার দিকে নিক্ষিপ্ত। কৃতিকা ঠোঁট ভিজে ইতস্তত ভঙ্গিতে আওড়ায়, এভাবে তাকিয়ে আছেন কেন? আধির কৃতিকার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো গম্ভীর স্বরে বলল, এখানে এসেছেন কেন? এইভাবে হঠাৎ আপনি আপনি করছেন কেন? এই বলে কৃতিকা থামতেই পুনরায় বিরক্তির সাথে বিড়বিড়িয়ে বলে, কি মুশকিল, এত কেন কেন করছি বা কেন? আবারও একই জ্বালা। কৃতিকা বেশ বিরক্ত হলো নিজের প্রতি। হাতের সময় কম, অথচ সে কাজের কথা ছেড়ে কিসব বকছে। ধুর চাই, আপনার সাথে কথা আছে আমার। আধের নির্বিকারের সহিত চলে যেতে পা এগিয়ে নির্লিপ্ত স্বরে আওড়ায়, আমার নেই। কৃতিকা তড়িৎ তাকে যেতে বাধা দিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে বলে, কেন নেই? আপনার না থাকলেও আমার আছে। এতবার কল করেছি, ফোন ধরেননি কেন? উল্টো গত রাতে কল কেটে পর্যন্ত দিয়েছেন। কি হয়েছে আপনার? আমি ফোন করলে ধরেন না কেন? প্রয়োজনীয় মনে হয় না তাই। আধেরের এখনো নির্লিপ্ততায় কৃতিকার চোয়াল শক্ত হলো। সে চাপা স্বরে বলে উঠল, গার্ডের ফোন ধরতে আপনার 2 সেকেন্ড লাগে না, বাকিদের ক্ষেত্রেও সব ঠিকঠাক, তাহলে আমার সাথে এমন কেন করছেন? আধের কিছুই না বলে কৃতিকার দিকে অপলক চেয়ে থাকে। পরক্ষণে কিছু না বলে কৃতিকাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে কৃতিকা আবারও বাধা সাধে। এইবার অবশ্য সম্পূর্ণ নমনীয় স্বরে আওড়ায়, সরি। আধের কিছু না বলে ভ্রুচিয়ে কৃতিকাকে দেখে। কৃতিকা ঠোঁট ভিজে বলতে লাগলো, আপনি তো দেখেছিলেনই আমার সিচুয়েশন তখন কেমন ছিল। বাড়িতে গিয়ে দেখি বড় মা এসেছে, আর তখনও আমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নই। সারাটা দিন ঘুমিয়ে কাটিয়েছি, ফোনের দিকেই নজরই ছিল। আপনি যে এতবার ফোন করেছেন আমি তা ট্যারই পাইনি। আপনি বলুন, আমি ইচ্ছে করে কেন আপনার ফোন তুলব না? আধের এবার ভারী কণ্ঠের সহিত বলল, এসব বলে কি বোঝাতে চাইছেন? কৃতিকা মুখ তুলে আধেরের দিকে তাকায়। লোকটা তার থেকে বেশ খানিকটা লম্বা চওড়া, আর যখন প্রচণ্ড গম্ভীর মুখে থাকে তখন নিজেকে আধেরের কাছে বাচ্চা মনে হয়। এখনও তার ব্যতিক্রম নয়। কৃতিকা ভারী শ্বাস ফেলে আওড়ায়, সরি বললামই তো, আমাকে তো একবার সুযোগ দিন। কৃতিকার কথা বলতে বলতে আচমকা আধেরের হাতের সাথে তার হাতের স্পর্শ লাগে। নিমিষে কৃতিকা চমকে ওঠে। আধের ওর ভাবভঙ্গিতে কপাল কুঁচকে ফেলল।
ওদিকে তৃতিকা আচমকা তার হাত জোড়া উঁচিয়ে আধিরের কপালে হাত ছুঁয়ে বিস্ময়ের সাথে বলে উঠল, হে খোদা, এসব কি? এত জ্বর কিভাবে লাগিয়েছেন? ওসব আপনার না জানলেও চলবে। আধিরে বলে তৃতিকাকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তবে তৃতিকা তৎক্ষণাৎ বাধা সেধে তার হাত টেনে ধরে নিজের দিকে টানে। আধিরও আচমকা ক্ষিপ্ত হয়ে তার দিকে ফিরে তাকায়। আমি ভাববো না তো কে? আধির তৃতিকার কথা সম্পূর্ণ হতে দেয় না। আচমকা তৃতিকার দুহাত ধরে দেওয়ালের সাথে উঁচিয়ে চেপে ধরে এবং মুখটা সোজাসুজি তৃতিকার নিকটে এনে ঠেকায়। নিমিষেই তৃতিকা যেন আধিরের আদলে আবদ্ধ হয়ে যায়। আচমকা এহেন ঘটনায় তৃতিকা হকচকে যায়। গলা শুকিয়ে কাঠ হয় তার তৎক্ষণাৎ, অথচ আধির সম্পূর্ণ নির্বিকার। চোখে মুখে অদ্ভুত এক ক্ষিপ্ততা রইলেও তৃতিকার ন্যায় সে মোটেও কোনো বিশেষ অনুভূতিতে জাগ্রত নয়। আধির আচমকা চাপা স্বরে আওড়ায়, মিস তৃতিকা তালুকদার, আপনি এসব ড্রামা বন্ধ করলে আমি খুশি হব। তৃতিকা বেশ অবাক হয় আধিরের এমন ব্যবহারে। সে সরি সহ কারণ বলার পরও এমন ক্ষিপ্ততায় সে বেশ অবাক হলো। তৃতিকা অস্ফুট স্বরে আওড়ায়, ড্রামা মানে? আপনি? তৃতিকার কথা শেষ হবার পূর্বেই আধির তার হাতটা আরো শক্ত করে চেপে ধরে। তৃতিকা ব্যথার এই ঠোঁটে ঠোঁট চেপে আওড়ায়, আস্তে, ব্যথা লাগছে। তৃতিকার দৃঢ় চাহনিতে চোখ মিলিয়ে আধির বলল, লাগুক, ছুটি চাই না আপনার? তৃতিকা কিছুটা অবাক স্বরে বলল, ছুটি? আমি কি এখানে আপনার সাথে অফিসের ব্যাপারে কথা বলতে এসেছি? তো কিসের জন্য এসেছেন? বিয়ের দাওয়াত দিতে? তৃতিকার কপাল পুনরায় কুঁচকে যায়। মাথায় ঢুকছে না এই লোকের হয়েছেটা কি। শুনেছি অতিরিক্ত জ্বরে মানুষের মাথা খারাপ হয়ে যায়। মনে হয় এনারও এমন কিছুই হয়েছে। তৃতিকা এরূপ ভাবনাতেই বলে ওঠে, কিসের বিয়ের দাওয়াত? আপনি জাস্ট শাট আপ তৃতি, ড্রামা করতে নিষেধ করেছি আমি। এবার তৃতিকাও বেশ ক্ষিপ্ত হয়। ভ্রু কুঁচকে দৃঢ় গলায় বলে ওঠে, কি আশ্চর্য! আমি ড্রামা কেন করব? আপনি কিন্তু এবার... আপনার ছুটি চাই না? 1 মাসের ছুটি, বিয়ের আয়োজন করতে হবে, অনেক সময়ের প্রয়োজন তো। আধির দাঁতে দাঁত চেপে এহেন কথা বলতেই তৃতিকা পুনরায় দৃঢ় কণ্ঠে বলতে নিয়েও দমে গিয়ে বলল, আরে ভাই, 1 মিনিট। গতকাল কাকিমা আপনাকে কিছু বলেছে? আধির এবার খানিকটা তাচ্ছিল্যের স্বরে বলল, তো তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানতে পারবো না? এবার তৃতিকা আশ্বস্ত হলো, কিন্তু মুহূর্তে সে চোখ মুখ শক্ত করে আধিরের উদ্দেশ্যে জোর গলায় বলে ওঠে, হাত ছাড়ুন আমার। আচমকা তৃতিকার এহেন তেজ দেখানোই আধির কপাল কুঁচকে আরো শক্তভাবে হাত চেপে ধরে। এই পর্যায়ে তৃতিকা দাঁতে দাঁত পিষে আওড়ায়, আপনার সমস্যা আছে। সাধে কি আপনাকে আমি খারুস বলি? তৃতি, আধির কিছু বলার পূর্বে তৃতিকা আচমকা নিজের কপাল দিয়ে আধিরের কপাল বরাবর সজোরে ঢিস মেরে বলল, কিসের প্রীতি? কাকিমার কথা শুনে আমার বিয়ে নিয়ে নাচানাচি শুরু করেছেন, অথচ আমার সাথে কথা বলারও প্রয়োজন মনে করেনি। একবারও জানতে চেয়েছেন আদৌ বিয়েতে আমি রাজি কিনা, বিয়েটা আমি করছি কিনা। এবার আধির ক্ষণিকের জন্য থমকায়। কপালে কিছুটা ব্যথা লাগলেও সেসবে সে মাথা ঘামায় না। কিছুক্ষণ তৃতিকার ক্ষিপ্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকার পর পরক্ষণে আবারও আধির চাপা স্বরে বলতে লাগলো, তাহলে এতবার ফোন করার পরও ফোন ধরনি কেন? জানো, তোমার জন্য চিন্তা করতে করতে আমার কি অবস্থা হয়ে গিয়েছিল। মানলাম সারাদিন ঘুমিয়েছিলে তাই ফোনের দিকে নজর ছিল না, কিন্তু বাজারেও যখন একইভাবে আমি ফোন করে গেলাম তখন তুমি কি করেছো? আমার চোখের সামনে তুমি ফোন কেটে দিয়েছিলে। এখন এটা অস্বীকার করতে পারবে তুমি? তৃতিকা তৎক্ষণাৎ জবাব দিতে গিয়ে থমকায়। কিছু একটা ভেবে নিয়ে তড়িৎ সন্দিহান স্বরে আওড়ায়, বাজারে আপনি ছিলেন, লুকিয়ে লুকিয়ে আমায় ফলো করছিলেন। কি আশ্চর্য, আমি কেন লুকিয়ে লুকিয়ে তোমায় স্টপ করতে যাব? ভরা বাজারের মাঝ রাস্তায় বৃষ্টিতে দাঁড়িয়ে তোমার তামাশা দেখেছিলাম বলেই তো আমাকে এখন ঠান্ডা লাগিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে। তৃতিকা আবারও বিস্মিত হয়। তার মানে আধির এই অকাজ করেছে বলেই জ্বর ঠান্ডা লেগেছে, অথচ একবার তার সামনাসামনি কথা বলার প্রয়োজন মনে করেনি। এই ভাবনায় সে মনে মনে আওড়ায়, কতটা বজ্জাত খরচ এটা। অন্যদিকে আধির পুনরায় নিজের মতো বলতে লাগলো, এখন চুপ করে আছো কেন? ভেবেছিলে কিছুই জানবো না আমি, তাই তো? আর তুমি ওই ছেলের সাথে যা তা। বেশি বোঝেন আপনি। আসিফ আমার বড় ভাই, সম্মান দিয়ে কথা বলবেন। আমি কেন
সম্মান দিতে যাব? না আমি তাকে চিনি আর না। আমাকে তো চেনেন, তাহলে সম্পর্কের খাতিরে সে আপনারও বড় ভাই। কারো কথাই আর সম্পূর্ণ হচ্ছে না। একজনের কথা কেড়ে নিয়ে আরেকজন শুরু করে দিচ্ছে, আবার পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। যথারীতি আধির এবারও জোর গলায় বলে ওঠে, এত বড় ভাই করছেন, তাহলে সে বড় ভাই আপনার হাত ধরে কেন? আর আপনার কাকিমা, তার সাথেই কেন আপনার বিয়ে দিতে চাই? কি আশ্চর্য, আপনি পাগল হয়ে গিয়েছেন? বড় মা বিয়ে দিতে চাইলেই বিয়ে হয়ে গেল। আর যেখানে আসিফ ভাই রিলেশন করে, সরাসরি কাকিমাকে এটা অবধি বলে দিয়েছে যে তার পছন্দ করা মেয়ে ব্যতীত আর কাউকে সে বিয়ে করবে না, সেখানে কেন বারবার বিয়ে নিয়ে টানাটানি করছেন? আর আসিফ ভাই হাত ধরছে মানে? সে কবে আমার হাত ধরলো? আর ধরলেও বা আপনার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? উনি কেন আপনার হাত ধরবে? কৃতিকা এবার দাঁতে দাঁত চেপে আওড়ায়, তো কি আপনি আমার হাত ধরবেন? অবশ্যই, প্রয়োজন পড়লে তাই করব। এ পর্যায়ে আচমকা কৃতিকা থমকে যায়। সে আর কথা না বাড়িয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে। কৃতিকাকে স্তব্ধ হতে দেখে আধেরও কিছুটা স্থির হয়। দুজনে একে অপরের দিকে তাকে থাকতে থাকতেই অজানা সংকোচের আদলে ঢেকে যেতে লাগলো। আর এর মধ্যে আচমকা পাশ থেকে উৎসুক কণ্ঠে কেউ একজন বলে উঠল, তোমরা কি এই বয়সে মারামারি করছো? আচমকা ইয়াসের কণ্ঠস্বরে দুজনে তৎক্ষণাৎ পাশ ফিরে তাকায়। ইয়াসকে অবাক দৃষ্টিতে তাকে থাকতে দেখে দুজনেরই হুঁশ ফিরে। আর এরই মাঝে কৃতিকা আচমকা এক উদ্ভট কাজ করে বসে। আধিরের হাতের বাঁধন আলগা হতেই হুট করেই সে আধিরকে সজোরে ধাক্কা দেয়। আধির তাল সামলাতে না পেরে ছিটকে সোজা সোফার কাছে গিয়ে পড়ে। অন্যদিকে কৃতিকা উল্টো পাল্টা দিকে ছুটতে গিয়ে ধাপাত করে উল্টে পা মুচকে পড়ে যায়। একই সাথে তার কপাল গিয়ে ঠেকে কাঠের এক কোণার সাথে। নিমেষেই কপালের একাংশ ফেটে রক্ত গড়ায়। তা অবশ্য সামান্য হলেও কৃতিকা ব্যথার চোটে অস্ফুট স্বরে আওয়াজ করে ওঠে। অন্যদিকে আধির কিংবা ইয়াস দুজনে কেউই বুঝতে পারল না আচমকা এটা কি হলো। দুজনেই আহাম্মকের ন্যায় কৃতিকার দিকে তাকিয়ে রইল। কৃতিকা সোফায় চুপটি করে বসে আছে। অবশ্য এখন তার কথা বলারও কোনো সুযোগ নেই, কারণ তার সম্মুখে হাঁটু গেড়ে গম্ভীর ভঙ্গিতে বসে আছে আধির, আর পাশে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে ইয়াস। আধির কৃতিকার কপালের ক্ষতস্থানে ধুলো দিয়ে রক্ত পরিষ্কার করে, তাতে ছোট্ট একটা ব্যান্ডেজ ট্যাপ লাগিয়ে দেয়। এটুকু সময় কৃতিকা চুপচাপ থাকলেও পা নিয়ে পরক্ষণে যেন মহা বিপত্তিতে পড়ল। পুরো পাটাই যেন মুচকে গিয়েছে, কোনো মতেই স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। এদিকে আধির এবার কৃতিকার পা ছুতে নিলে কৃতিকা এক প্রকার চমকে উঠে বলল, এই কি করছেন? আধির কপাল কুঁচকে বলল, কি করছি? আপনি আমার পা ছুঁচ্ছেন কেন? আধির এবার কড়া স্বরে জবাব দেয়, তা পা না ধরলে স্প্রে কিভাবে লাগাবো? আর সবচেয়ে বড় কথা, এভাবে রিয়্যাক্ট কেন করছো? কৃতিকা আধিরকে এক পলক দেখে ইতস্তত স্বরে বলে, আপনি আমার বড়। তো তো মানে বড় হয়ে ছোটদের এভাবে পা ধরাটা ঠিক না। কৃতিকা আমতা আমতা অভিব্যক্তিতে আধির গম্ভীর স্বরে বলল, চুপচাপ বসে থাকুন। এই বলে সে কৃতিকার পা টেনে নিজের হাঁটুতে ঠেকিয়ে স্প্রে লাগানোর জন্য হাত বাড়ায়। আর অমনি কৃতিকা পুনরায় বিস্ময়ে বলে ওঠে, আরে আবারও কথা কৃতিকার কথা শেষ হবার পূর্বেই আধির এক প্রকার ধমকের স্বরে বলল, জাস্ট শাট আপ, চুপচাপ বসে থাকতে বলেছি। আবার পাকনামি করতে এলে সোজা মেরে ফেলবো। নিমেষে কৃতিকা মনে মনে ক্ষিপ্ত হয়ে আওড়ায়, কিছু হলেই মেরে ফেলার হুমকি দেয়। আল্লাহই জানে এ কোনো জেল থেকে পালিয়ে আসা ফাঁসির আসামি টাসামি কিনা। আধির ব্যথা নাশক স্প্রে দিয়ে আলতোভাবে কৃতিকার বাম পা দুহাতে নাড়ে চাড়িয়ে স্বাভাবিক করার চেষ্টা করে। একই সাথে কৃতিকা অস্ফুটে চাপা স্বরে আওড়ায়, আস্তে কো। আধির দাঁতে দাঁত পিষে কৃতিকার দিকে মুখ তুলে চায়। ভাবভঙ্গি এমন যেন কৃতিকাকে আস্ত চিবিয়ে খাবে। আধিরের চাহনিতে কৃতিকা তটস্থ হয়। আধির পুনরায় নিজের কাজে মনোযোগী হয়ে বলল, বেশি পাকনামি করার ফল এসব। কৃতিকার কিছুই বলল না। পাশে ইয়াস দাঁড়িয়ে আছে, না জানি এই বাচ্চা আবার কি সব ভাবছে। আর এর মধ্যে ইয়াস কৃতিকার উদ্দেশ্যে নমনীয় স্বরে বলল, মিস, আপনার কি অনেক কষ্ট হচ্ছে? আই এম রিয়েলি সো সরি, আমার জন্য আপনাকে এখানে এসে ব্যথা পেতে হলো। ইয়াসের করুণ মুখের দিকে চেয়ে কৃতিকার মায়া হয়। সে বিস্তৃত মুচকি হেসে আওড়ায়, আমি একদম ঠিক আছি।
তুমি মোটেও চিন্তা করো না। তৃতিকা আর ইয়াসের কথার মাঝে আধের আচমকা তার যথাযথ কাজ করে ফেলে। তৃতিকা পা মুচকে গিয়েছে বিধায় তাতে হালকা নাড়িয়ে কোনো কাজ হতো না। এক্ষেত্রে পাটা ধরে সোজা ঘুরে মোচড় দিতে হতো। আর আধের সুযোগ বুঝে এটাই করেছে, কিন্তু এতে যেন তৃতিকার যান পাখি উড়ে যায় উপক্রম। সে আকস্মাৎ নিজেকে সামলাতে না পেরে আধের দিকে চোখ রাঙিয়ে কাদো কাদো গলায় চিৎকার করে ওঠে। আপনি মানুষ না, অমানুষ। আপনার মতো জালিমের উপরে খোদা ঠাডা ফেলুক। তৃতিকার এখনো কথা শুনে আর সজান্তে হেসে ফেলল। অন্যদিকে আধের তাচ্ছিল্যের সহিত বলল, আগে আপনার পাকনামি বন্ধ হোক। তৃতিকা আর কিছু না বলে নিজেকে সামলে নেয়। ব্যথার চুটে অজান্তে চোখে জল নেমে এসেছে। সে ঠোঁট চেপে কান্না থামিয়ে পাটা এদিক সেদিক করে দেখে। না, এখন আর আগের মতো ব্যথা করছে না। তৃতিকা কিছুটা অবাক হয়ে আধেরের দিকে তাকায়। আধের মৃদু হেসে আওড়ায়, কি দিনকাল পড়লো, রোগী দেখতে এসে মানুষ নিজেই রোগী হয়ে যায়, আর পরে সেই রোগীকে আবার রোগী সারায়। তৃতিকা আর কথা বাড়ায় না, আলতোভাবে মিনমিনি বলে, ধন্যবাদ। আধের ভ্রু চেয়ে তৃতিকাকে এক পলক দেখে মৃদু হাসে। এরই মধ্যে আচমকা ঈশানীর কল করে এবং ইয়াশকে দ্রুত বাড়িতে পাঠাতে বলে। আধের কথা না বাড়িয়ে ঈশানীর মন্তব্যে সম্মতি জানায়। আরও বেশ কিছুটা সময় থাকার পর প্রায় 8টার দিকে দুজনে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। ইয়াশের জন্য তো নিচে বাড়ির গাড়ি রয়েছে, কিন্তু চিন্তা হলো তৃতিকাকে নিয়ে। আধেরের মতে পাকনামি করে সে আবারও একা যেতে চাইছে, কিন্তু তৃতিকার মতে এই সময় তেমন কিছুই হবে না। আর রাতের বেলায় গাড়ি করে কিংবা অন্য কারোর সাথে বাড়ি গেলে যদি তার কাকিমা সন্দেহ করে, তাহলে তো আবার নতুন সমস্যা। মূলত যাবার এক মুহূর্তেও দুজনের এসব নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। আমি বললাম তো কিছু হবে না আমার, আমি একাই যেতে পারবো। তৃতিকার কথায় ন্যূনতম তোয়াক্কা না করে আধের পুনরায় বলল, বেশি কথা বলবে না, আর পাকনামি তো একদমই করবে না। প্রতিবার মাতব্বরি করো দেখি তোমার এই অবস্থা। তৃতিকা দাঁতে দাঁত চেপে বলল, আগে যা হওয়ার হয়েছে, এখনো আপনি আমাকে বাচ্চা ভাবেন নাকি? মোটেও না, তুমি বাচ্চা না, বাচ্চা। আধেরের ভাবলে সেন জবাবে তৃতিকার ইচ্ছে হলো ঘুষি মেরে আধেরের সরু নাকটা ফাটিয়ে দিতে। একই সাথে সে মনে মনে বিড়বিড় করে আওড়ায়, না কুচু খারুস। এদিকে আধের পুনরায় কথা বলতে নিলে আচমকা কেসে উঠল। জ্বরটা হয়তো বাড়ছে, মাথাটাও বেশ ঝিমঝিম করছে। আধের আর বেশি কথা না বাড়িয়ে খানিক নমনীয় স্বরে বলল, জেদ করো না তৃতি, ইয়াসের সাথে যাও, ড্রাইভার তোমায় বাড়ি পৌঁছে দেবে। এবার তৃতিকা আর এসব হতে ধ্যান সরে গিয়েছে। সে আকস্মাৎ আধেরের উদ্দেশ্যে নমনীয় স্বরে আওড়ায়, আপনার কি খারাপ লাগছে? আধের তৃতিকার উৎসুক দৃষ্টির দিকে তাকিয়ে আনমনে মৃদু মুচকি হাসে। তাকে আশ্বস্ত করে বলে, কিছু হয়নি আমার। তৃতিকার কপালে কিছুটা চিন্তার ভাঁজ। সে পুনরায় একই স্বরে বলল, আপনি নিজের প্রতি হেয়ালি করা বন্ধ করুন, নিজের প্রতি যত্নশীল হন। তৃতিকার কথায় আধের মৃদু তাচ্ছিল্যের সহিত হেসে বলে, আমি হেয়ালি করি? এতগুলো বছর একা থেকেছি তৃতি, এসবের অভ্যস্ত আমি। আমার চিন্তা না করে তুমি বরং তোমার চিন্তা করো। যে খামখেয়ালি জীবন তোমার, ঘুমাতে নিলেও আমার দুশ্চিন্তা হয়। তৃতিকার কথা বাড়ায় না। সে আধেরকে নিয়েই ভাবছে। কেন যেন মনে হচ্ছে রাতের মধ্যে আধেরের পরিস্থিতি খারাপ হতে পারে। যদিও সে এমন কিছু কখনোই চায় না, কিন্তু মস্তিষ্ক হতে তো দুশ্চিন্তা আর কমছে না। তবু তৃতিকা বাসা হতে বেরিয়ে যেতে পা বাড়ায়। ইয়াস ইতিমধ্যে ড্রাইভারের সাথে নিচেও নেমে গিয়েছে। আপাতত ফোনে আধেরের অনুমতি পেলে সেও চলে যাবে। তৃতিকা শেষমেশ বাসার দরজার কাছে এসে দাঁড়িয়ে আধেরের উদ্দেশ্যে বলল, শুনুন, আমি আসছি, নিজের খেয়াল রাখবেন। আধের মৃদু হেসে মাথা ঝাঁকিয়ে বলে, হুম। তৃতিকা এই বলে সামনের দিকে ফিরেও পুনরায় ঘুরে আধেরের দিকে তাকায়। আবারও সেই চিন্তিত ভঙ্গিতে বলে উঠে, বেশি রাত জাগবেন না, আর রাতে কোনো সমস্যা হলে আমায় ফোন করবেন। আধের ভ্রু উঠিয়ে বলে, এতে কি হবে? এতে কি হবে মানে? আমি জানতে তো পারবো আপনি ঠিক আছেন কি না। যদি শোনো আমি ঠিক নেই, তাহলে কি করবে? আধেরের নিষ্পৃহে বলা কথাতেও তৃতিকার অস্বস্তি বোধ হয়। সে ইতস্তত ভঙ্গিতে কিছুক্ষণ স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা আধেরকে দেখে নিয়ে আবারও চলে যেতে পা বাড়ায় এবং আবারও সে পেছন ঘুরে ফিরে তাকায়। আধেরে পা অজান্তে কিঞ্চিত হেসে ফেলল। অন্যদিকে তৃতিকা পুনরায় একই ভঙ্গিতে বলল, নিজের প্রতি যত্নশীল হন, নিজের ঠিক মতো খেয়াল রাখবেন, ঠিক আছে? আধের তৃতিকার দিকে অপলক ভাবে চেয়ে রয়েছে। সে কথা বলে থামতেই আধের নিষ্পৃহে বলল, তৃতি, থেকে যাও।
এই পর্যায়ে আধরের এহেন নির্বিকার অভিব্যক্তিতে কৃতিকা চমকায়। তবু সে অনিমেষ চেয়েই বলে, বাড়িতে বড় মা রয়েছে, তাকে কিছু বলে আসিনি। আগামীকাল সকালে সে চলে যাবে। এখন না হয় আমি আসছি। কৃতিকা তার কথা অসমাপ্ত রেখে এবার সম্পূর্ণভাবে দরজার সীমা অতিক্রম করে। অন্যদিকে আধের আচমকায় তাকে আবারও থামিয়ে বলল। তৃতি, কৃতিকা তৎক্ষণাৎ থেমে আধেরের দিকে চাতকের ন্যায় ফিরে তাকায়। আধের আনমনে নির্বিকারে হেঁটে এগিয়ে এসে তার মুখে মুখেই হয়ে দাঁড়ায়। পরক্ষণে পাশের শেলফের ভেতর হতে একটা চাবি বের করে কৃতিকার দিকে এগিয়ে দিয়ে বলল। এটা নাও। কৃতিকা উৎসুক দৃষ্টিতে চেয়ে বলে, এটা কি? এই বাসার এক্সট্রা চাবি। আধেরের নির্লিপ্ত অভিব্যক্তিতে কৃতিকা কিছুটা অবাক হয়। সে খানিক দ্বিধার স্বরে বলে। কিন্তু কৃতিকার কথা শুরু হবার আগেই আধের বলে ওঠে, নিজের কাছেই রাখো, হয়তো তোমার কাজে লাগবে। ঘড়ির কাঁটায় রাত এখন বেশ গভীর, অথচ কৃতিকার চোখে ঘুম নেই। সে কোনো মতেই ঘুমাতে পারছে না, অথচ তার পাশে ঘুমিয়ে থাকা আমিনা যেন কোনো ভিন্ন জগতেই তলিয়ে গিয়েছে। চারপাশে কি হচ্ছে না হচ্ছে তাতে তার কোনো ধ্যান নেই, কিন্তু কৃতিকার ভেতরে চলমান অস্বস্তি তো তাকে একটু শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। কৃতিকার সময় মতোই বাড়ি ফিরে এসেছে, আমিনাও আর এই নিয়ে কোনো সন্দেহ করেনি। অবশ্য তার সেই মন মানসিকতায় আর নেই। আগামীকাল ভোর হলেই আসিফ আসবে এবং তাকে সকাল সকাল বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে হবে। মন মেজাজও তার তেমন ভালো নেই। কৃতিকা ফিরতে দুজনে মিলে কোনো মতে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তখন হতে এখন অবধি কৃতিকা একবারও শান্তিতে চোখের পাতা দুটো এক করতে পারেনি। এই পর্যায়ে কৃতিকা বিছানার ছোট্ট জায়গাটিতে নড়াচড়া শুরু করলো। না, কোনোভাবে ঘুম আসছে না। মাথার মধ্যেও সেই এক আধেরের চিন্তা। না জানি তার এখন কি অবস্থা, জ্বর কি কমেছে নাকি বেড়েছে, আর যদি বেড়ে যায় তবে সে একা একা নিজেকে কিভাবে সামলাচ্ছে। কৃতিকার এসব ভাবনা চিন্তার মাঝেই বারবার নড়ে চড়ে উঠায় পাশে ঘুমিয়ে থাকা আমিনা আচমকা জেগে যায়। সে পাশে ফিরে দেখে কৃতিকা কেমন যেন করছে। সে দ্রুত উঠে বসে, চিন্তিত ভঙ্গিতে কৃতিকার উদ্দেশ্যে বলল। কি রে, কি হয়েছে তোর? আচমকা আমিনাকে জেগে উঠতে দেখে কৃতিকা আরও বেশি ভড়কে যায়। এখন আমিনাকে সে কি বলবে? কৃতিকা নিজে উঠে বসে, আমিনার দিকে নিস্তেজ ভঙ্গিতে তাকায় এবং মিনমিনিয়ে আওড়ায়। বড় মা, আমার বুকে ব্যথা করছে। আমিনা এবার আরও দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভীষণ ঘাবড়ানো কণ্ঠস্বরে বলে। কি রে, কি বলছ তো এসব? এখন হাসপাতালে যাওয়া লাগবে? আল্লাহ গো, রাত বিরাতে এসব কি মুসিবত! আচমকা আমিনাকে এত উদ্বিগ্ন হতে দেখে কৃতিকা দ্রুত নিজেকে সামনে নেয় এবং আমিনাকে আশ্বস্ত করে আওড়ায়। কাকিমা, কাকিমা, কিছু হয়নি আমার, খালি একটু শ্বাসকষ্ট হচ্ছে, মনে মনে হচ্ছিল। এখন ঠিক হয়ে গিয়েছে। সত্যি বলছিস তো? আচ্ছা, তুই কি কোনো কিছু নিয়ে চিন্তা করছিস? তোর মুখ চোখ কেমন যেন শুকিয়ে আছে। কৃতিকা এহেন কথায় বেশ অবাক হলো। সে কি সত্যি খুব বেশি চিন্তা করছে? কৃতিকা ভারী শ্বাস ফেলে বলল। না, তেমন কিছু না। আচ্ছা, তুমি ঘুমিয়ে যাও, শুধু শুধু তোমার ঘুমের 12টা বাজিয়ে দিলাম। এই বলেই কৃতিকা বিছানা হতে নেমে এক গ্লাস পানি খেয়ে নেয়। এদিকে আমিনা তার উদ্দেশ্যে আবারও বলল। সত্যি করে বল, তেমন হলে ডাক্তারের কাছে যেতে হবে। তা মৃদু হেসে বলে। এ অসুখ সে অসুখ না বড় মা, তুমি ঘুমিয়ে যাও। কার অভিব্যক্তিতে আমিনার কপাল কুঁচকে যায়। এই অসুখ সে অসুখ নয় তো কোন অসুখ? মেয়েটা হঠাৎ কিসব কথা বলছে। কিছুটা সন্দিহান দৃষ্টি কৃতিকাকে এক পলক দেখে নিয়ে সে আলগোছে ঘুমিয়ে পড়ে। ভোরবেলায় বাস আসবে, তাড়াতাড়ি না ঘুমালেও সমস্যা। আমিনা রাতে বেশ ভালো মতো ঘুমালেও কৃতিকার মোটেও ঠিক মতো ঘুম হয়নি। সারা রাত সে হুঁশপিস করে জেগেছে। আবার সকাল সকাল উঠে আমিনার জন্য রান্না করেছে, আমিনাকে ভালো মতো খাইয়ে অতঃপর নিজে বাস স্ট্যান্ড পর্যন্ত আমিনাকে এগিয়ে দিয়ে সে নিশ্চিন্ত হয়। তবে এই নিশ্চিন্ততা ক্ষণিকের, কেননা কৃতিকা বাস স্ট্যান্ড থেকে সোজা বাজারে চলে যায়। এ জায়গায় ভোরবেলাতেও বেশ ভালো বাজার সদাই পাওয়া যায়। হাতে কিছু টাকা নিয়ে বাড়ি হতে পেরিয়েছিল বিধায় এখন সে তার প্রয়োজন মতো জিনিসগুলো কিনে সোজা বাসায় চলে এলো। বাসায় সে আবার নতুন করে কাজে লেগে পড়লো। আধেরের পছন্দ সম্পর্কে তার তেমন ধারণা নেই, তবে এইটুকু বুঝেছে সে একদমই ঝাল খেতে পারে না। যথারীতি আধেরের বর্তমান অবস্থার সাথে মানানসই খাবারগুলো একদম ঝাল ছাড়াই সে রাঁধতে লাগলো। অতপর সকাল 8টা বাজতে না বাজতেই সে সেসব নিয়ে বাড়ি হতে বেরিয়ে পড়লো। আধেরের বাসায় পৌঁছানোর আগে বাজার থেকে আরও কিছু ফলমূল কিনে সোজা তার নির্দিষ্ট গন্তব্যে চলে যায়।
এদিকে ফ্ল্যাটের নিচে থাকা গার্ড তাকে দেখে অমায়িক হেসে বলে, ও কালকের খালাম্মা আপনার ছোট চাচাকে দেখতে আসছেন। যান যান ভেতরে যান। আচমকা এহেন কথাবার্তা শুনে কৃতিকা ভীষণ খেলো। পেছন ফিরে একবারই আজ কিছু বলতে চেয়েও সে থেমে যায়। আগে ছিল ভাতিজি, এখন সোজা আধিরকে ছোট চাচা বানিয়ে দিল। মানুষের এমন হাম্মকের মতো কাজকর্ম করতে দেখলেই তার বেশ অবাক লাগে। নিজে থেকেই এত কিছু না বলে একবার জিজ্ঞেস তো করা উচিত। কৃতিকা কথা না পারিয়ে সোজা আধিরের বাসার সামনে এসে দাঁড়ায়। দু হাতে তার বড়সড় দুটো ব্যাগ। তড়িঘড়ি করে হাতের কোণো দিয়ে কলিং বেল চাপতে গিয়েও সে থেমে যায়। ভেতরে আধির কোন অবস্থায় আছে কে জানে। এভাবে কলিং বেল বাজানোটা কি ঠিক হবে যদি সে অনেক বেশি অসুস্থ থাকে? কৃতিকা এসব ভাবনা চিন্তা করতে করতে আচমকা তার চাবির কথা মনে পড়ে। আধির তো গতকাল তাকে বাসার চাবি দিয়েছিল, নিশ্চিত এখনও তো তার ব্যাগেই রয়েছে। কৃতিকা একটা ব্যাগ নিচে রেখে দ্রুত ব্যাগ থেকে চাবিটা খুঁজে বের করে এবং তড়িঘড়ি করে দরজাটা খুলে বাসার ভেতরে প্রবেশ করে। অতঃপর দরজাটা আলগোছে লাগিয়ে দিয়ে ব্যাগগুলোর সাথে নিয়ে যায়। চারপাশ অন্ধকারে ডুবে রয়েছে, আশেপাশে লাইটও জ্বালানো হয়নি। দিনের বেলাতেও কেমন রাত্রির মতো অনুভূত হচ্ছে। কৃতিকা বুঝে যায় আধির এখনও ওঠেনি। সে ক্ষেত্রে কলিং বেল না বাজিয়ে ভালোই করেছে। কৃতিকা দ্রুত চারপাশের পর্দাগুলো সরিয়ে দিয়ে ঘরটাকে আলোকিত করে। অতঃপর ব্যাগগুলো টেবিলের উপর রেখে সোজা চলে যায় আধিরের রুমের দিকে। রুমের দরজাটা লাগানো। কৃতিকার খানিক সংকোচ বোধ হচ্ছে, তবু সে দরজাটা আলগোছে ঠেলে দিয়ে মাথা উঁকি দিয়ে ধীর আওয়াজে বলল, আপনি ঠিক আছেন? কি কথা বলতে বলতে কৃতিকার নজর আধিরের দিকে পড়ে। নিমেষে সে খানিক ঘাবড়ে যায়। আধির বিছানার এক কোণায় গুটিয়ে শুয়ে আছে। দূর হতে দেখে মনে হচ্ছে যেন সে কাঁপছে। কৃতিকা দৃঢ় পায়ে তার কাছে এগিয়ে যায়। আধিরের পাশে অনিমেষে বসে পড়ে। তার উদ্দেশ্যে বলল, হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? এই বলতে না বলতেই কৃতিকা আধিরের গায়ে কপালে হাত ছুঁয়ে দেখে। নিমেষে বিস্ময়ে তার চোখ ছানা ভরা। সে প্রচণ্ড ঘাবড়ানো কণ্ঠস্বরের সহিত আওড়ায়, হায় খোদা, এত জ্বর আর আশেপাশে উনি একা একা কিভাবে থাকেন? দুদিন বাদে এভাবে মরে পড়ে থাকলেও তো কেউ জানবে না। কৃতিকা আশেপাশে খেয়াল করে দেখে জ্বর কমানোর জন্য আশেপাশে কোনো জলপট্টিরও ব্যবস্থা নেই। সে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। এমন অবস্থায় উচিত ছিল সারা রাত জলপট্টি দিয়ে জ্বর কমানো, অথচ এখানে তেমন কিছুই নেই। আর মানে না জানি সারা রাত তার কত জ্বর গিয়েছে। এই পর্যায়ে কৃতিকার নিজের উপরেই নিজের রাগ হলো। কিভাবে পারলো একা একা আধিরকে এই অবস্থায় রেখে যেতে? এই জন্যই হয়তো চিন্তায় তার সারা রাত ঘুম আসেনি। অবশ্য এখন আর নিজেকে দোষারোপ করে বা কী লাভ? সে চাইলেও গত রাতে এখানে থাকতে পারতো না। কৃতিকার এই সকল বিষয়ে ভেবে সময় নষ্ট করতে চাইল না। সে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আধির এখনও চোখ খুলেনি। হয়তো অতিরিক্ত জ্বরের কারণে ঠিকঠাক মেজার ফুসে শুয়ে নেই। কিছুক্ষণের মাঝেই কৃতিকা নিজেই খুঁজে খুঁজে একটা বড়সড় বাটিতে পানি ও ছোট তোয়ালে নিয়ে হাজির হলো। আধিরের পাশে চুপটি করে বসে তার কপালে জলপট্টি রাখে। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জলপট্টি রেখে গরম হলে পুনরায় পানিতে ভিজিয়ে ঠান্ডা করে নেয় এবং আবারও আধিরের কপালে সযত্নে রেখে দেয়। এভাবে প্রায় অনেকক্ষণ সময় অতিক্রম হলে কৃতিকা খেয়াল করলো আধিরের জ্বর অনেকটাই কমে এসেছে। সে এতে স্বস্তিতে শ্বাস ফেলল। যদিও আধির এখন অব্দি চোখ খুলে তাকে দেখেনি, কেননা জ্বর কমতে না কমতেই আধির সোজা ঘুমের ঘুরে হারিয়ে গেল। অন্যদিকে কৃতিকা কভার থেকে আরও একটা কম্বল বের করে আধিরের গায়ে মুড়িয়ে দেয় এবং নিজে আলগোছে রুম থেকে বেরিয়ে পড়ে। প্রায় 1.5 হতে 2 ঘন্টা পর সূর্যের আলো পুরোপুরি পর্দা ভেদ করে কক্ষের ভেতরে প্রবেশ করে এবং তাই সে সরাসরি লাগে আধিরের মুখ বরাবর। এতে তার ঘুমের ব্যাঘাত ঘটতেই সেই কিছুক্ষণের মধ্যেই আড়মোড়া ভেঙে ঘুম থেকে জেগে ওঠে। আধির বিছানায় হেলান দিয়ে বসে মাথাটা ঝিমঝিম করছে, যদিও এখন গায়ে তেমন জ্বর নেই, কিন্তু তার কপাল কুঁচকে গিয়েছে। ঘরের চারপাশে নজর বলিয়ে কিছু একটা গরমিল লাগছে। আধির সন্ধিহান দৃষ্টিতে আশেপাশে তাকে দেখার পর আচমকায় গম্ভীর স্বরে ডাকে, কৃতিকা, তুমি কি এসেছো? বলে আধির দরজার পানে চাতকের ন্যায় চেয়ে থাকে, কিন্তু কোনো সারা শব্দ না পাওয়ায় সে ভারী শ্বাস ফেলে দরজা হতে নজর সরে নেয়। মাথাটা নুয়ে আনমনে সে তার ছেলের সহিত মৃদু হেসে ফেলে, কিন্তু কিছুক্ষণের মাঝেই তাকে চমকে দিয়ে কেউ ঘরের ভেতরে প্রবেশ করে। আধির মুখ তুলে সে ব্যক্তিটির দিকে তাকাতেই বিস্মিত হয়। কৃতিকা একটা ট্রেতে করে তার জন্য কিছু খাবার নিয়ে আসছে। আধিরকে তাকাতে দেখেই সে মুচকি হেসে বলে, এখন কেমন লাগছে? জ্বর কমেছে?
এই বলতে না বলতে ত্রিতিকা ট্রেটা পাশের টেবিলের উপর রেখে আধিরের সম্মুখে বসে পড়ল এবং আচমকায় আধিরের কপালে হাত ছুঁয়ে বলল, যাক, জ্বর কমেছে তবে। এই বলে সে হাতটা সরিয়ে নেয়। এদিকে আধির এখনও তাকে অবাক চোখে নিষ্ফল নজরে তাকিয়ে তাকিয়ে দেখছে। কিছুটা সময় নিয়ে আধির ত্রিতিকার উদ্দেশ্যে বলল, কখন এসেছো? এই তো প্রায় অনেকক্ষণ আগেই। ভেতরে এলে কি করে? আধিরের তীক্ষ্ণ অভিব্যক্তিতে ত্রিতিকা মৃদু হেসে বলল, ভুলে গেলেন গতকালই না আপনি আমায় বাসার চাবি দিয়েছিলেন? আচ্ছা, আপনি তো বলেছিলেন চাবিটা আমার কাজে লাগবে। তা আপনি কি জানতেন যে আমি আজ সকাল সকাল এখানে চলে আসব? আধির এক মনে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো জবাব দেয় না। উত্তর না পেয়ে ত্রিতিকা ইতস্তত বোধ করে নজর সরিয়ে নেয়। আর এই মধ্যে সে খেয়াল করে আধির নজর ফিরিয়ে ঘড়ির দিকে তাকাচ্ছে। নিমিষে তার কপাল কুঁচকে যায়। সে খানিকটা সন্দিহান স্বরে আধিরের উদ্দেশ্যে বলল, আপনি কি কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করছেন? আধির নির্বিকারে বলে, অফিস যেতে হবে। নিমিষেই ত্রিতিকার চোখ মুখ শক্ত হয়। সে চোয়াল শক্ত করে আধিরের উদ্দেশ্যে বলল, খবরদার, কোথাও যাবেন না আপনি। ত্রিতিকার এহেন অভিব্যক্তিতে আধির বেশ অবাক চাহনিতে তার দিকে তাকায়। ততক্ষণে ত্রিতিকা বেশ ক্ষিপ্ত স্বরে বলতে শুরু করেছে, এভাবে তাকিয়ে কি দেখছেন? সারা রাত জ্বর গিয়েছে আপনার, থাকেন তো একা একা, আবার নিজের যত্ন ঠিকঠাক মতো নিতে পারেন না। জানেন, আপনার টেনশনে আমার সারা রাত ঘুম হয়নি। সকাল সকাল কাকিমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আবার বাজারে গিয়েছি। এরপর জিনিসপত্র কিনে নিয়ে সকাল সকাল কষ্ট করে আপনার জন্য রান্না পর্যন্ত করেছি। পরে আবার এখানে এসে দেখে আপনি জ্বরে কাঁপছেন, অথচ সামান্য জলপট্টি দেওয়ার মতো আশেপাশে কেউ নেই। আমি ঘন্টাখানিক ধরে জলপট্টি দিয়ে জ্বর কমিয়েছি, আর এখন একটু সুস্থ হয়েই আপনি বলছেন অফিসে যাবেন। একদমে সবগুলো কথা বলার পর কৃতিকা শান্ত হলো। এদিকে আধির বিস্ময়ের নজরে তাকে দেখে চলেছে। কৃতিকা থামতেই সে ধীর স্বরে আওড়ায়, তৃতি। আধির কিছু বলার আগে কৃতিকা পুনরায় ক্ষিপ্ত স্বরে বলে ফেলল, একটা কথাও বলবেন না, নয়তো সোজা মেরে ফেলবো। নিমিষে আধির নিঃশব্দে হেসে ফেলল। নির্বিকারে সে কৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তেতকা, আপনি কি আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছেন? ফিরিয়ে দেওয়ার কি আছে? যা আমার তা তো আপনার, যা আপনার তা তো আমারই। কৃতিকা এহেন কথা বলতে না বলতে থমকে যায়। অন্যদিকে আধির ভ্রু উঁচিয়ে তার দিকে চেয়ে থাকে। কৃতিকা দ্রুত কথাটা ঘুরে নিয়ে বলল, অত কথা না বলে দ্রুত খাবার খেয়ে নিন, ঔষধ খেতে হবে। কৃতিকার কথা শুনে আধির আর কিছু না বলে বিছানা থেকে উঠতে লাগলো। আর অমনি কৃতিকা তার পা উঁচিয়ে আধিরের এক ভাস আটকে দিয়ে বলল, কি হচ্ছে? বললাম তো আমি আজকে কোথাও যেতে দেব না আপনাকে। আধির তার পাশে কৃতিকার ঠেকানো পায়ের দিকে তাকিয়ে রয়েছে। সে কিছু বলছে না দেখে আধিরের নজর অনুসরণ করে নিজেই নিজের পায়ের দিকে তাকায়। অমনি তার হুঁশ ফিরে এবং দ্রুত গতিতে পা নিচে নামিয়ে ইতস্তত স্বরে আওড়ায়, সরি। আধির সেসবের তোয়াক্কা না করে বলল, কোথাও যাব না, ওয়েট করো, আগে ফ্রেশ হয়ে আসি। এই বলে সে কৃতিকাকে আশ্বস্ত করে ওয়াশরুমে চলে যায়। এদিকে কৃতিকা নিজের কাজকর্মে নিজেকে দোষারোপ করতে থাকে। আধির চুপটি করে বিছানায় এসে বসেছে। অন্যদিকে কৃতিকা ট্রে হতে খাবার নামিয়ে তার হাতে ধরিয়ে দেয়। আধির এক পলক খাবারগুলো দেখে পুনরায় ট্রের দিকে তাকায় এবং কিছুটা কপাল কুঁচকে বলে, এসব কি তুমি এনেছো? মনে তো হচ্ছে না এগুলো আমার বাসায় ছিল। কৃতিকা আনমনে উত্তর দেয়, এবার খেয়ে দেখুন। জানি জ্বরের মুখে খেতে হয়তো খুব ভালো লাগবে না, কিন্তু দ্রুত সুস্থ হতে না খেয়ে উপায় নেই। অবশ্য চিন্তা নেই, খাবারের একদমই ঝাল দিইনি আমি। আধির পুনরায় ভারী শ্বাস ফেলে বলল, এত কষ্ট কেন করছো? কি আশ্চর্য, এখানে কষ্টের কি আছে? আপনিও তো আমার জন্য কম কষ্ট করেননি। যদি আমার দেখভাল করা আপনার দায়িত্ব হয়, তবে আপনার দেখভালের দায়িত্বও তো আমার, তাই না? কৃতিকার হাসি মুখে বলা অভিব্যক্তিতে আধির প্রশান্তিতে শ্বাস ফেলে। অতপর হাত বাড়িয়ে চামচটা হাতে নিয়ে পুনরায় আচমকা তা রেখে দেয়। তার এহেন কাজকর্মে কৃতিকার কপাল কুঁচকে যায়। সে উৎসুক দৃষ্টিতে এক পলক আধিরকে দেখে বলে, কি হয়েছে? কোনো সমস্যা? আধির নির্বিকারে তার দিকে চেয়ে নিষ্পৃহে বলল, খাইয়ে দাও। আধিরের এহেন অভিব্যক্তিতে কৃতিকার চোখ ছানা পড়া। সে বিস্ময়ের নজরে আধিরের দিকে তাকিয়ে থাকে। আধির পুনরায় নির্বিকারে বলল, তুমি যখন অসুস্থ ছিলে তখন দায়িত্ব অনুযায়ী আমি তোমাকে খাইয়ে দিয়েছি, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো। কিন্তু
কৃতিকা বেশ অস্বস্তিতে পড়ে যায়। এবার কি করবে সে? তার এমন ইতস্তত ভঙ্গিমায় আধের কিঞ্চিত তেজক হেসে বলল, ঠিক আছে, এমনিতেও আমার খিদে নেই, আমি বরং এই বলে আধের উঠে যেতে চাইলে কৃতিকা দ্রুত তাকে থামিয়ে দিয়ে বলল, এই থামুন, চুপচাপ বসে থাকুন, খাইয়ে দিচ্ছি আমি। কৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে আধেরকে চামচের সাহায্যে খাইয়ে দিতে লাগলো। একই সাথে নিজেকে স্বাভাবিক রাখতে আধেরের মনোযোগ সরাতে তার উদ্দেশ্যে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আধের আর চোখে তৃতিকাকে চেয়ে চেয়ে দেখছে, কেননা তৃতিকার সম্পূর্ণ নজর খাবারের বাটিতে। তার সংকোচ বোধ এতই প্রবল যে ঠিকঠাক মুখ তুলেও তাকাতে পারছে না। এর মধ্যে আধের অপলক দৃষ্টিতে তৃতিকাকে দেখতে দেখতে নির্বিকারে আওড়ায়, বলো। আপনি বলেছিলেন আপনার পাশের বাসা খালি হলে তখন সেখানে আমি থাকবো, কিন্তু বাসা ভাড়া নিয়ে তো কোনো কথা হয়নি না। মানে তৃতিকার কথা শেষ হবার আগেই আধের নিজ হতে তৃতিকার হাত থেকে মুখে খাবার পড়ে নেয়। অতঃপর নির্বিকারে খাবার খেতে খেতে বলে, ওসবের চিন্তা করতে হবে না, কবে আসতে চাইছো তা বলো। তৃতিকা খানিকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলল, চিন্তা করতে হবে না মানে? আপনার বাসার পাশেই উঠবো মানে এই না যে সেটাও ফ্রিতে। বেশি বোঝো না তৃতি, আমি ফ্ল্যাটটা একবারে কিনে নিয়েছি, ওটার ভাড়া দিতে হবে না। এহেন কথা শুনে তৃতিকা বেশ অবাক হলো। সে কিছুটা বিস্ময়ের স্বরে বলল, কি বলছেন এসব? পুরো ফ্ল্যাট কিনে নিয়েছেন? তাহলে তো অনেক টাকা। আধেরের খাবার খাওয়া প্রায় শেষ। সে পানি খেয়ে নিয়ে তৃতিকার উদ্দেশ্যে চেয়ে নির্বিকারে বলে, মিস তেতকা, আমি তো বলেইছি এত চিন্তা করতে হবে না আপনাকে। আধের এ বলে উঠে দাঁড়ায়। অন্যদিকে তৃতিকা বেশ চিন্তা ভাবনায় পড়ে যায়। এরই মধ্যে তৃতিকা আনমনে পেছন হতে আধেরের উদ্দেশ্যে বলল, আপনি তো একাই থাকেন, শুধু শুধু আলাদা ফ্ল্যাট কিনে টাকা নষ্ট করার কি প্রয়োজন ছিল? আধের নির্বিকারে উত্তর দেয়, চিন্তা নেই, ফিউচারে আমাদের ছেলে মেয়ের কাজে লাগবে। কৃতিকা আনমনে নিজের মতো ভাবনা চিন্তা করছিল। ফলাফল স্বরূপ সে আধেরের কথা ঠিকঠাক শুনতে পায় না, তবে যা শোনে তাতে বেশ বিস্মিত হয়। কৃতিকা নিজেকে আশ্বস্ত করে পুনরায় আধেরের উদ্দেশ্যে বলল, কি বললেন আপনি? আধের তৃতিকার এহেন অভিব্যক্তিতে পেছনে না ফিরে মৃদু হাসে। আনমনে সে তৃতিকার উদ্দেশ্যে বলল, কিছুই না। এই বলে সে রুম থেকে বেরিয়ে যেতে যেতে পুনরায় তার ছেলের সহিত নিঃশব্দে হেসে আওড়ায়, পাকনি একটা, সবসময় বেশি বেশি বুঝবে অথচ আসল কথাটাই বুঝবে না। আধের সকালের চেয়ে বেশ সুস্থ বোধ করছে। কৃতিকাও এতে বেশ স্বস্তি পেল। দুপুর অবধি আধেরের দেখভাল করে সে তার বাসা হতে বেরিয়ে এলো। বিকেলে আবার আসতে হবে, তবে হয়তো সরাসরি বাসায় নয়, পাশে একটা পার্ক রয়েছে। এই জায়গায় মানুষের কোলাহল বেশ কমই থাকে, আর সেখানেই বিকেলের দিকে যেতে হবে, কেননা আধের তাকে এই ঠিকানাটা দিয়ে বলেছে সে তার জন্য অপেক্ষা করবে। কৃতিকা বাড়িতে পৌঁছে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আধেরের কিনে দেওয়া জামা কাপড়ের তো শেষ নেই, বেশিরভাগই তার পরার সুযোগ হয়নি। এতগুলো সব সুন্দর সুন্দর জামার মাঝে আজ কোনটা পরে যাবে সে? আবার বাহিরের আবহাওয়াও আজ তেমন ভালো না, হুট করেই কেমন গড়ে গড়ে বৃষ্টি ছড়ছে। আবারও তাড়াতাড়ি তাকে তৈরি হতে হবে। বিকাল প্রায় হয়ে এলো বলে বেশি দেরি করা ঠিক হবে না। আর এর মধ্যে তৃতিকার নজর আচমকা একটা কালো রঙের ব্যাগের দিকে পড়ে। নিমেষে তার কপাল খানিক কুঁচকে যায়। এটা তো আধেরই তাকে দিয়েছিল, অথচ সে এটা এখনো দিক হলেও দেখেনি। কৃতিকা আর দেরি না করে দ্রুত ব্যাগটা খুলে দেখে। নিমেষে এসে বিস্ময়ে চমকে ওঠে। শাড়ি! আধের তাকে শাড়ি দিয়েছে, তাও অদ্ভুত স্নিগ্ধ নীল রঙের শাড়ি, যাতে হালকা সাদা ও সোনালি শেডও মিশ্রিত হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে শাড়িটা বেশ দামি। আবারও শাড়ির সাথে রেডিমেড ব্লাউজও রয়েছে। কৃতিকা আগ্রহবশত নিজের সাথে মাপ দিয়ে দেখে একদম খাপে খাপ মিলে গিয়েছে। এত সে বেশ অবাক হলো। আর এর মধ্যে কৃতিকা খেয়াল করলো ব্যাগের ভেতরে আরও কিছু রয়েছে, যা দেখে সে আরও বেশি অবাক হলো। শাড়ির সাথে একদম মিলিয়ে নীল ও সাদার সাথে হালকা সোনালি রঙের মিশ্রণে সুসজ্জিত কতগুলো রেশমি চুড়ি। একই সাথে সে পেল একটা ছোট্ট সাদা রঙের চিরকুট। কৃতিকা দ্রুত চিরকুটটা খুলতে আরেক দফায় বিস্মিত হলো। একটা সাধারণ কাগজে বেশ তাড়াহুড়ো করে লেখা কিছু পঙ্গুক্তি। কৃতিকা বেশ মনোযোগ ও বিস্ময়ের সহিত প্রত্যেকটা লাইন পড়ল। মিস তেতুকা, আপনার প্রিয় রঙের আবেশে এই শাড়ি আর চুড়িগুলো আপনার জন্যই বেছে নিলাম। জানি হয়তো এমন সাজে আপনাকে খুব একটা দেখা যায় না, তবু চাই একদিন আপনি যেন এগুলো পরে আমার সামনে আসেন।
আপনাকে সাজানো বা নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরং আপনাকে ঠিক যেভাবে আমি অনুভব করি সেভাবে একবার দেখতে চাই বলেই। তবে হ্যাঁ, আপনি যেমন আছেন সেটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু এই ইচ্ছেটুকু শুধু নিজের কাছে আটকে রাখতে পারিনি, তাই চেয়ে নিলাম। মিস তেতোকর মিস্টার খরুশ। বৃষ্টির ব্যাগ কখনো কমছে তো কখনো বাড়ছে। এদিকে তৃতিকার সাজগোজ প্রায় শেষ। বেশ তড়িঘড়ি করে সে শাড়িটা পরেছে। যদিও ঘরে আয়না নেই, তবে তার মনে প্রাণে বিশ্বাস এই শাড়িতে তাকে বেশ মানিয়েছে। কিন্তু এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব সে আধিরকেই দিতে চায়, কেননা তার মতে আধিরের পছন্দ বরাবরের মতোই মারাত্মক। এই স্নিগ্ধ হালকা আকাশি নীল রঙের শাড়িটা তার সাথে একদমই খাপে খাপ মিশে গিয়েছে। তবে সে একটা বিষয়ে বেশ অবাক হয়েছে। ব্যাগটা সে আজ খুলে দেখলেও আধির তো চিরকুট সহ ব্যাগটা অনেকদিন আগেই তাকে দিয়েছিল, এবং একই সাথে চিরকুটের শেষে লেখা তেতুকার মিস্টার খারুশ। এই ব্যাপারটা বেশ আশ্চর্যজনক। কৃতিকা যে তাকে খারুশ বলে ডাকে এটা সে আগে থেকে জানতো। কবে শুনেছে এই কথা? কই, সে তো কখনো আধিরের সামনে এসব নামে তাকে ডাকেনি। অবশ্য ডাকবে কি, সাহসী তো হয়নি। আপাতত এসব ভাবনা চিন্তা সে তার মনের মধ্যে চাপা দেয়। কৃতিকার শাড়ি পরায় তেমন দক্ষ নয়, তবে যতটুকু পারে তাতে কোনো মতে কাজ হয়ে যায়। যথারীতি শাড়ি পরা শেষ করে সে চুড়িগুলো আলগোছে পরে নিল। দুহাত এক করে চুড়িগুলো ঝাঁকিয়ে সে আকস্মাৎ খিলখিল করে হেসে ওঠে। নিমেষেই গাছে দাঁতের অদ্ভুত সৌন্দর্য ফুটে ওঠে তার অধরে। কেন যেন তার অনেক বেশি খুশি লাগছে এই মুহূর্তে। একই সাথে অনুভূতি হচ্ছে অদ্ভুত এক অনুভূতি। কৃতিকা এবার জুতো পরতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সেদিন আধির জামার সাথে সাথে আরও দুজোড়া জুতোও কিনে দিয়েছিল, তবে এই শাড়ির সাথে সেগুলো তেমন পরার ইচ্ছে জাগলো না। যথারীতি সে আধিরের দেওয়া সেই কালো জুতো জোড়া পরে নেয়। নিয়ত ছিল এই জিনিস সে আর কখনোই পরবে না, অথচ সে আজ নিজে হতেই এই জুতো জোড়া পরে নিয়েছে। শাড়ির সাথে খুব একটা খারাপ লাগছে না। অতঃপর কি যেন ভেবে কৃতিকা একটা টিপের পাতাও বের করে। এটা সেদিন আসিফ তাকে জিনিসপত্রের সাথে এক প্রকার জোর করে কিনে দিয়েছিল। তার কাছে সাজসজ্জার জন্য কোনো আলাদা প্রসাধনী নেই, তবে এই টিপের পাতাটা আজ কাজে লাগবে। অনেক রঙের টিপের মাঝে কৃতিকা বেছে বেছে একদম ছোট সাইজের কালো রঙের টিপটাই পছন্দ করলো। তবে তা কপালের মধ্যেখানে লাগাতে গিয়ে পড়লো আরেক বিপত্তিতে। আয়না ছাড়া সুনির্দিষ্টভাবে লাগাবে কি করে, এই ভাবনায় বিরক্তিতে তার কপাল কুঁচকে যায়। শেষমেশ বিরক্তি নিয়ে আন্দাজে সে টিপটা কপালের মাঝ বরাবর লাগানোর চেষ্টা করে। সফল হয়েছে কিনা তা না জানলেও সে ওভাবেই বাড়ি হতে বের হবার সিদ্ধান্ত নেয়। কৃতিকা বেশ উচ্ছ্বাসিত চিত্তে বাড়ি হতে বের হবার জন্য দরজার দিকে এগিয়ে যায়। তৎক্ষণাৎ আবারও জানালা দিয়ে বাহিরের আবহাওয়া দেখে থমকে দাঁড়ায়। ছাতা না নিয়ে বাহিরে যাওয়া সম্ভব না। যথারীতি সে তার পুরনো দিনের ছাতা নিতে গিয়ে বেশ আশ্চর্য হলো। হঠাৎই তার নজরে এলো নীল রঙের এক ছাতা। এটা তো আধিরের, যা দেওয়ার সময় আধির স্পষ্টভাবে বলেছিল ছাতাটা যেন সময় মতো তাকে দিয়ে দেয়, অথচ এটা এখনও তার বাড়িতে এভাবে পড়ে আছে। কৃতিকা শেষমেশ সেই ছাতাটায় তুলে নেয় এবং নিষ্পৃহে বেরিয়ে পড়ে বাড়ি হতে। হুটতোলা রিকশায় বসে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। হৃদয়ের অন্তরালে এক চাপা উত্তেজনা, যদিও কৃতিকা এর কারণটা ধরতে পারছে না। সেই তো ওই গম্ভীর মুখুক খারুসটার সাথেই দেখা করতে যাচ্ছে, অথচ তবু যেন সে অনেক বেশি আগ্রহী আধিরের সাথে তার এই নতুন সাজসজ্জার রূপে সাক্ষাতের জন্য। আধির নির্জনে পার্কের একপাশে সাদা রঙের প্রলাপে মোড়ানো কাঠের বেঞ্চে বসে রয়েছে। পরনে সাদা রঙের পাঞ্জাবি, তার বলিষ্ঠ দেহের সাথে খাপে খাপে মিশে যাওয়ায় মাসেলগুলো যেন ফুলে উঠেছে। এ বয়সে সেও অল্প বয়সী মেয়েদের নজর কাড়া সৌন্দর্য তার। তবে বর্তমানে তার সম্পূর্ণ অপেক্ষা কৃতিকাকে ঘিরে। মেয়েটা এখনও এলো না, এটা বেশ ভাবনার বিষয়। ভবিষ্যতে তাকে এ নিয়ে হয়তো নানান সমস্যায় পড়তে হবে। একে তো বয়স কম, তার উপর মারাত্মক পাকনি, একই সাথে প্রচণ্ড ব্যাখ্যালি। আধির এসব ভাবনার মাঝে আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয়। না, তিনি এখনও আসেনি। আধির হতাশ হয়ে দূর আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশে মেঘ জমেছে, কখনো মনে হচ্ছে 1-2 ফোঁটা জলবিন্দু এসে তার গায়ে লাগছে, তো কখনো মনে হচ্ছে মেঘগুচ্ছ নিজেদের মতো গুটিয়ে পালিয়ে যাচ্ছে। আধিরের অসুখ পুরোপুরি কমেনি, শরীর এখনও ক্লান্তিতে নিমজ্জিত। শুরুতে কৃতিকার অপেক্ষায় বেশ ভালো মতোই সময় পেরিয়ে গেলেও এখন তার প্রচণ্ড বিরক্ত লাগছে।
ভেতর ভেতর অস্থির হয়ে উঠল সে। এর মধ্যে তার নজর পড়ে পাশে এক কাঠগোলাপ গাছের দিকে। সেই গাছের আকায় অনেকগুলো ফুল ফুটে রয়েছে। আধের এক মনে সেদিকে তাকিয়ে থাকার পর একগুচ্ছ কাঠগোলাপ ফুল ছিঁড়ে তুলে নেয়। যদিও এমন কাজকর্ম সে সচরাচর করে না, তবে আজ আর কোনো বাধাও সাধছে না নিজেকে। যথারীতি আধির ফুলের থোকাটা হাতে নিয়ে তার দিকে অপলকভাবে চেয়ে রইল। অতঃপর ধীর স্বরে আওড়াতে লাগলো, তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতের মিশে কালো, কাঠগোলাপের সাদা মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। আধেরের গাওয়া শেষ হতে না হতেই আচমকা সে কারো উপস্থিতি ডার পেতে সে পাশ ফিরে তাকায় এবং হঠাৎ চোখের সামনে তৃতিকার মায়াবী রূপে সে সম্পূর্ণ থমকে যায়। নিষ্ফল স্তব্ধ চাহনিতে অপলক সে তাকিয়ে থাকে তৃতিকার ঐশ্বর্যমণ্ডিত আবির্ভাবে। নীলাভ রঙের শাড়িতে তৃতিকা যেন স্বয়ং সৌন্দর্যের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কি চমৎকারভাবে গুছিয়ে শাড়ি পরার সাথে সাথে চুলগুলো ছড়িয়ে রেখেছে। একই সাথে মাথার উপর নীল রঙের ছাতাটা যেন তার মূর্ত সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আধেরের দৃষ্টি হঠাৎ স্থবির হয়ে যায়। অপলক নিষ্পন্দ অনিবর্চনীয় বিস্ময়পূর্ণ তার চাহনি। অন্তঃস্থলে প্রবাহিত হচ্ছে এক অজ্ঞাত অগ্নি অচিহ্নের স্রোত। মনোজগৎ হয়ে উঠে আলোড়িত, অথচ কণ্ঠ নিঃশব্দ। কৃতিকার নয়নে নিবিড়তা তাকে অভিভূত করে, যেন নিঃস্বর্গের সমস্ত গোপন ব্যাকুলতা সে দৃষ্টির ভেতরে নীরবে সঞ্চিত। আধীর অনুভব করে তার সংযমী ব্যক্তিত্বের অন্তঃকোষ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কতবার যে সে নিজেকে দৃঢ় ও স্থিতপ্রজ্ঞ ভেবেছে, আজ তৃতিকার রূপ মাধুর্যে সেই অহংকারকে সম্পূর্ণ নির্জীব করে দিয়েছে। সে শুধু অনুভব করে এই ক্ষণটুকু অমর হয়ে থাকুক, এই রূপের মায়াজালে সে অনন্তকাল নিমগ্ন থাকুক। অথচ তার অধরে কোনো শব্দ উচ্চারিত হয় না। নীরবতার মধ্যেই তার গভীরতম আকাঙ্ক্ষা অনুরণিত হতে থাকে। অন্যদিকে তৃতিকা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। একে তো হঠাৎ শাড়ি পড়েছে, তার মাঝে আধির তাকে অদ্ভুতভাবে অনিমেষ চেয়ে দেখছে। তৃতিকা ইতস্তত ভঙ্গিতে আশেপাশে চোখ বুলে নিজেকে স্বাভাবিক রাখে। অতঃপর এখানে বৃষ্টির ব্যাগ না থাকায় ছাতাটা গুটিয়ে আধিরের উদ্দেশ্যে মৃদু হেসে আওড়ায়, মিস্টার মানে আপনি ঠিক আছেন? কি আধিরের নজর ফিরে না, সে কোনো কথা বলে না। তৃতিকাকে তার ভাবনার কাল্পনিক চরিত্র মনে হচ্ছে। ভাবছে সে হয়তো কল্পনায় হারিয়েছে, কিন্তু পরক্ষণে তৃতিকার কণ্ঠস্বর শুনে বুঝল না, এটা সত্যি। তৃতিকা সত্যি সত্যি তার আবদারটা রেখেছে। নিমেষে তার ঠোঁটের কোণায় মৃদু হাসির রেখা ফুটে ওঠে। তবে পরক্ষণে আচমকা সে মাথা ঘুরিয়ে নজর সরিয়ে ফেলে। আচমকা তার এহেন কাণ্ডে তৃতিকা চমকায়। কি আশ্চর্য, তাকে এখানে আসতে বলে এটা কেমন আচরণ করছে। তৃতিকা তার দিকে এগিয়ে যাওয়া ভাবনায় দুপা বাড়িয়ে চিন্তিত উৎসুক কণ্ঠে বলল, হলো? দেখতে ভালো লাগছে না আমায়? আধিরের নজর ছিল এক গুচ্ছ কাঠগোলাপের দিকে, কিন্তু তৃতিকার কণ্ঠস্বরে সে পুনরায় তার দিকে ফিরে তাকায়। চোখ মুখের ভাবভঙ্গি সম্পূর্ণ স্বাভাবিক। সে নির্বিকারে তৃতিকার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকার পর উঠে দাঁড়ায়। অতঃপর আনমনেই হেঁটে তার সম্মুখে গিয়ে থামে। আধির অনিমেষ হয়ে চেয়ে রইল তৃতিকার দিকে। অথচ তৃতিকার বুঝে আসছে না আধির এমন আচরণ কেন করছে। মনে মনে ভাবল অসুখ বেড়েছে কিনা। এই ভাবনায় চিন্তিত সুরে সে কিছু বলবে তার পূর্বেই আধির তার হাত বাড়ায় এবং তৃতিকাকে চমকে দিয়ে সে তার গালে ও গলার একপাশে আলতো করে বাম হাতটা রাখে। অতঃপর ডান হাতটা চলে যায় সরাসরি কপালের মধ্যখানে। সেখান থেকে কালো রঙের ছোট্ট টিপটা সে আলগোছে তুলে পুনরায় সুনির্দিষ্ট জায়গা মতো লাগিয়ে দেয় এবং তৎক্ষণাৎ তৃতিকাকে ছেড়ে দিয়ে হাত জোড়া নামিয়ে তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, সুন্দর। তৃতিকা চমকে চোখের পাপড়ি ঝাপটায়, তবে তখনই নিজেকে সামলে নিয়ে বলল, শুধুই সুন্দর? আধির পাশে ফিরতে নিয়েছিল। তৃতিকার কথা শুনে আবারও তার দিকে ফিরে আনমনেই তীর্যক হেসে বলল, মারাত্মক সুন্দর। তৃতিকা এবার নিঃশব্দে বিস্তৃত মুচকি হাসে কিছুটা সময় নিয়ে আধিরের উদ্দেশ্যে বলল, আপনি যে ব্যাগটা দিয়েছিলেন ওটা আমার আগে দেখা হয়নি। আজ কি পরে আসবো ভাবতে ভাবতেই আচমকা ব্যাগটা নজরে পড়ে। এরপর পছন্দ হয়েছে? তৃতিকা মাথা ঝাঁকিয়ে বলে, অনেক, কিন্তু চিরকুটটা একটু বেশি পছন্দের ছিল। আধির ক্ষণিকের জন্য থামকায়, পরক্ষণে মৃদু হেসে বলল, এসো,
বসো এখানে। এই বলে সে নির্বিকারে হেঁটে গিয়ে বেঞ্চে বসে পড়ে। তার পাশে কাঠগোলাপের থোকাটা পড়ে রয়েছে। কৃতিকাও মৃদু মুচকি হেসে কিছুটা ইতস্তত ভঙ্গিতে আধিরের পাশে এসে বসে। যদিও কৃতিকা নিজেদের মাঝে বেশ দূরত্ব রেখে বেঞ্চের এক কোনায় গিয়ে বসেছে, এরই মধ্যে আধির সম্মুখের দিকে চেয়ে থাকতে থাকতেই আওড়ায়, নামটা বেশ ভালো দিয়েছো আমার। আচমকা এহেন কথা শুনে কৃতিকা উৎসুক দৃষ্টিতে তার দিকে চেয়ে বলল। কোন নাম? আধির পাশ ফিরে নিষ্পৃহে আওড়ায়, মিস্টার খারুশ। এহেন কথা শোনা মাত্রই কৃতিকা কেসে উঠল। পরক্ষণে আবার নির্বিকারে হেসে ফেলল। তার হাসিতে আধিরও নিঃশব্দে হাসে। পুনরায় আবার দুজনের মাঝে নীরবতা জমে। কেউ কোনো কথা বলছে না, যেন বলার মতো তাদের কিছুই নেই। দুজনে শুধু চুপচাপ সম্মুখে অজানায় তাকিয়ে। আরই মধ্য কৃতিকা তার পাশ থেকে নীল ছাতাটা বের করে আধিরের দিকে এগিয়ে দিয়ে বলল, ও হ্যাঁ, এইটা দিতে ভুলেই গিয়েছিলাম, এজন্য দুঃখিত। আধির ভ্রু কুঁচকে বলল, এটা কি? আপনার ছাতা ভুলে গিয়েছেন? দেওয়ার সময় আপনিই তো বলেছিলেন সময় মতো যেন আপনাকে ফিরিয়ে দিই। কৃতিকার এহেন কথায় আধির ভাবনা চিন্তা করতেই হঠাৎ সেদিনের কথা মনে পড়ল। পরক্ষণে সে শুষ্ক হেসে কৃতিকার দিকে ছাতাটা ঠেলে দিয়ে বলল। রেখে দাও, ওটা তোমারই থাক। কৃতিকা ভ্রু কুঁচকে বলল, কি আশ্চর্য, এটা নিয়ে আমি কি করব? কিছুই না, আমি চেয়েছি তাই রেখে দাও। কৃতিকা আর কথা না বাড়িয়ে ছাতাটা নিজের কাছে রেখে দেয়। অতপর আবারও দুজনের মাঝে নীরবতা জমে। আধির নির্বিকার রইলেও কৃতিকা বেশ ফুসফুস করছে কিছু বলার জন্য। এভাবে চুপচাপ থাকলে তো আরও বেশি অস্বস্তিতে পড়ে যাবে। কৃতিকা তার এমন ভাবনায় বেঞ্চের কোণা হতে খুব সামান্য পরিমাণে আধিরের দিকে আনমনে এগিয়ে আসে, যা আধির তার দিকে না তাকিয়েও টের পায়। পরক্ষণে আচমকা সে এক কাজ করে বসে। কৃতিকাকে বিস্ময়ে চমকে দিয়ে সে পেছন হতে কৃতিকার দিকে ডান হাতটা বাড়িয়ে দেয় এবং আকস্মাৎ পেছন হতে তার কোমর পেঁচিয়ে নিজের দিকে টেনে আনে। কৃতিকা বিস্ময়ে হতভম্ব হয়ে চমকে আধিরের দিকে তাকায়, কিন্তু তাকে কোনো সুযোগ না দিয়েই আধির কৃতিকাকে একদম নিজের সাথে মিশিয়ে বেঞ্চের সাথে হেলান দিয়ে গা এলিয়ে দেয়। কৃতিকা ঢুক গেলেই কিছু আওড়াতে চাইলে আধির নির্বিকারে গম্ভীর স্বরে বলল, তেতোকা, আমার তোমায় কিছু বলার আছে। কৃতিকা তীব্র সংকোচে কুঁচকে গিয়েছে। তবে আধিরের এহেন কথা শুনে আচমকা এসে পাশ ফিরে তাকায়। আর এর মধ্যে আচমকা মেঘ ভেঙে বৃষ্টি নামতে শুরু করে। হঠাৎ বৃষ্টিতে কৃতিকা ভরকে যায়। সে তড়িঘড়ি করে পাশ থেকে ছাতাটা বের করে। অতঃপর দ্রুত ছাতা খুলে নিজেদের বৃষ্টি হতে আড়াল করে। দিকে আকস্মাৎ বৃষ্টি আর কৃতিকার তড়িঘড়ি ব্যস্ততা দেখে আধির আনমনে আকাশের দিকে চেয়ে তাচ্ছিল্যের সহিত কিঞ্চিত তীর্যক হাসে। বৃষ্টি আসার আর সময় পেল না। এদিকে কৃতিকা স্বাভাবিক হয়ে তার দিকে মুখ ফিরিয়েছে এবং স্বাভাবিক কণ্ঠে বলে ফেলে, কি যেন বলতে চাইছিলেন? কৃতিকা এই বলতে না বলতে আবারও থমকে যায়। আধিরের মাদকাসক্ত চাহনিতে তার শব্দ ভাণ্ডারে তালা পড়ে যায়। ছাতার নিচে উভয়ের অবস্থান যেন হঠাৎ সন্নিকটে গুরুব্যঞ্জনায় স্তব্ধ হয়ে ওঠে। বহির্বিশ্বে ঝরঝর বৃষ্টিধারা মাটিকে আচ্ছন্ন করে রেখেছে। আকাশমণ্ডল গম্ভীর গর্জনে গুরুসুর তুলছে, অথচ সেই বহি প্রকৃতির তীব্রতায়ও ছাতার অন্তরালে সৃষ্টি হয় ভিন্ন এক নিবিড় আবেশ। কৃতিকার কাপা হাতে দৃঢ়ভাবে ছাতাটা শক্ত করে আঁকড়ে ধরে। তার অপর হাত কম্পমান হয়ে আধিরের বাহুতে অনিচ্ছাকৃতভাবে স্থির হয়েছে। লজ্জাবোধে সে হাত প্রত্যাহারের প্রয়াস নিলেও আধিরের নিস্তব্ধ অথচ অগ্নিসদৃশ দৃষ্টির প্রাবল্যে তাতে যেন অদৃশ্য শৃঙ্খল জড়িয়ে যায়। আধিরের দৃষ্টি জ্বরে লিপ্ত লালাভ শিখার নেয় নেশার মতো ছলকে ওঠে। কৃতিকার অন্তঃকরণে শিহরণ জাগায়। সেই দৃষ্টি নিঃশব্দ আগ্রাসনে কৃতিকা নিঃশ্বাসহীন বাকরুদ্ধ হয়ে যায়। তার অন্তর কাঁপন তোলে, অথচ দৃষ্টিহীন হওয়ার সাহস তার নেই। অবশেষে আধির ক্ষীণ অথচ গম্ভীর স্বরে আওড়ায়, শুনতে চাও? কৃতিকা সম্পূর্ণ স্তব্ধ মুহূর্তের ন্যায় ছাতার নিচে আধিরের গা ঘেঁষে চুপটি করে বসে থাকে। আধিরের দৃঢ় স্পর্শে তার দেহের বিশেষ এক পাশটায় অতপ্রতভাবে জড়িয়ে। আধিরের নেশাগ্রস্তের ন্যায় চাহনি, নুয়ে পড়া রেশমের ন্যায় গাঢ় বাদামি রঙের চুল সবই কৃতিকাকে আকর্ষণ করল তীব্রভাবে। সে কিছু বলতে চেয়েও বারবার থমকে যাচ্ছে। ভেতর ভেতরে তীব্র হাসফাসে তার জান পাখি উড়ে যায় এমন দশা। কৃতিকা কিঞ্চিত ঢুক গিলে নিজেকে স্বাভাবিক রাখে। আর এর মধ্যে তার হুঁশ ফিরতেই আধিরের শরীরের অবস্থার কথা মনে পড়ে। মনে মনে ভাবে, আধিরের হাব ভাব দেখে তো গর্বর লাগছে। আধির সহজে তো এমন আচরণ করে না।
কৃতিকা কিঞ্চিত কপাল কুঁচকে আধিরের কপাল স্পর্শ করে। যা ভেবেছিল তাই। জ্বর আবারও বাড়ছে, মাথার চুলগুলো হালকা ভিজে। এদিকে আধির অনিমেষ চেয়ে শুধু কৃতিকাকে দেখছে। এসব কি? জ্বর তো আবারও বাড়ছে, এখনো বৃষ্টির নিচে বসে থাকার কোনো মানে হয়? চলুন বাসায় চলুন। কৃতিকার তড়িঘড়ি ব্যস্ততা দেখে আধির নিষ্পৃহে জবাব দেয়। বৃষ্টি কমে যাবে। আধির আর কৃতিকা ছাতার নিচে একদম ক্ষীণ দূরত্বে মুখোমুখি বসে, কিন্তু আধিরের এমন নির্বিকার ভাব ভঙ্গিতে কৃতিকার সংকোচ বোধ সবে উড়ে গিয়েছে। এ লোক এমন ঘাটতারা কেন? এমনিতে এখানে কেউ নেই। যে কজন ছিল তারা এতক্ষণে অতিবৃষ্টির আগমনে স্থান ত্যাগ করেছে। আবার সে তাকে বলছে বাসায় যেতে, আর ইনি বলছে বৃষ্টি নাকি কমে যাবে। কৃতিকা বেশ বিরক্তির স্বরে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।